বাপি, ভুল করেছে বাপি, আমি যে মহা ভুল করে ফেলেছি। জীবনে সেই ভুলের সংশোধন আর হয়তো হবে না বাপি। নিশ্চয়ই হবে। বল বল, কে তোর সর্বনাশ করেছে? আজ তাকে ধরে নে, আমি তোর সঙ্গে বিয়ে দেব। সে যে অন্য একটা মেয়েকে বিয়ে করে ফেলেছে। আইনের সাহায্যে আমি তাকে সময়োচিত শিক্ষা দেব। বল বল, মা কি নাম তার? তার বাড়ি কোথায়? বলবো না, আমি বলবো না বাপি, আমি বলতে পারবো না বাপি। কেন বলতে পারবি না? আমি যে তাকে ভালোবাসি বাপি, তাই তার কোনো অমর্যাদা কি আমি সইতে পারি বাপি? সে তোর সঙ্গে প্রতারণা করেছে। ভালোবাসাকে মহান রাখতে আমি তাকে মার্জনা করলাম পারুল। কত ফুলিত দেবতার পায়ে ঠাই পাওয়ার আগে ওই মাটিতে ঝরে পড়ে, সে দেবতার দোষ নয় বাপি। সে দেবতার দোষ নয়, সেই ফুলের দুর্ভাগ্য বাপি, সেই ফুলের দুর্ভাগ্য। পারুল পারুল পারুল, কথা শোন, কথা শোন। আমি এখন কি করি? ডাক্তার ঘোষ, এই বিপদে আপনি আমাকে রক্ষা করুন। আমি কি করতে পারি বলুন? হয় কোনো বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে আমাকে মেরে ফেলার ব্যবস্থা করুন, আর না হয় অ্যাবর্শনের বন্দোবস্ত। এখন আর তা কোনো মতেই সম্ভব। কেন সম্ভব নয় ডাক্তার? যত টাকা লাগে আমি দেবো। বলুন বলুন, কত টাকা চান আপনি? মাফ করবেন, টাকা করি লোভে ভ্রূণ হত্যা করে আমি আমার সেবা ধর্মের অমর্যাদা করতে পারবো না। চলি, নমস্কার। ডাক্তার কথা শুনুন, ডাক্তার কথা শুনুন। না, আমি এখন কি করি? দুদিন পর যখন কথাটা প্রকাশ হয়ে পড়বে, তখন মুখ দেখানো ভার হয়ে যাবে। না, আমি এখন কি করি? নীলু, বলুন করতে বাবু। তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জল ফেলছিস তোমাকে? আপনার চশমার ভেতর দিয়েও তো জল গড়িয়ে পড়ছে করতে বাবু। হ্যাঁ রে হ্যাঁ, অনেকদিন পড়েনি কিনা, তাই আজ অজর ধারায় ঝরে পড়ছে বাবু। সেই কবে কেঁদেছিলাম যেদিন পারুলকে 5 বছর রেখে তোর কর্তামা মারা গেল। ঠিক ঠিক আমার এতদিন পরে আমার দু চোখ গড়িয়ে স্থির হন করতে পারবে, একটু ধৈর্য ধরো। পারছি না রে নীলু, পারছি না। দাবি দাবি রং তুলিতে লাগিয়ে যে ছবি আমি অতি যত্নে নিখুঁত ভাবে আঁকতে চেয়েছিলাম, আমার সেই ছবি আজ কালো কালিতে ঢেকে গেল রে নীলু। ওই দেখ নীলু, চেয়ে দেখ, তোর কর্তামা আমাকে হা করে গিলতে আসছে। সে আমার কাছে চিৎকার করে কৈফিয়ত চাইছে। কেন কেন তার মেয়ের এই দুর্দশা হলো? না নীলু না, আমি কেন থাকবো না, আমি পালাবো, আমি পালাবো, আমি দোষী, আমি পাপী। আমি যদি সেদিন ওই মাস্টারকে এই বাড়িতে ঢুকতে না দিতাম, তাহলে এত বড় অঘটন আজ ঘটতো না। তুমি আমায় মৃত্যু দাও ঠাকুর, তুমি আমায় মৃত্যু দাও, মৃত্যু দাও। একজন মৃত্যুই আমার ভালো ছিল। চরিত্রহীন স্বামী আর তার মিথ্যাবাদী দাদা বৌদির সঙ্গে আমি কিছুতেই ঘর করতে পারবো না। চেষ্টা
বৌমা? ও আমার একটা কথাও শোনে না। দাদা বৌদি ওর সব। বৌদি ভাত বেড়ে না দিলে খাওয়া হয় না, দাদার বিনা অনুমতিতে কোথাও যাওয়া হয় না, কিছু করা হয় না। আর আমি কিছু বলতে গেলে অমনি কেউটের মতো ফস করে ওঠে। সবই বুঝলাম, কিন্তু তোমাদের এই কিন্তু আর তবুর জন্য আজ আমার এই অবস্থা। প্রশান্তকে বিয়ে করলে আমি সুখী হতাম। ছেলেবেলা থেকে তার সঙ্গে আমি মিশেছি, তাকে আমি ভালো করেই জানতাম। এই তোমরাই আমাকে এই বিয়েতে বাধ্য করেছো। তুই বললি না কি করলে তুই সুখী হবি? তোর সুখের জন্য যে কোনো সাধ্য সাধন করতে আমি প্রস্তুত। পারবে পারবে দাদা, পারবে তোমার ওই বোনাইকে তার দাদা বৌদির কাছ থেকে আলাদা করে দিতে। দাদা বৌদি ওর মাথাটা খেয়েছে, ওরা আশকারা না দিলে এতদিনে আমি ওকে বাগে আনতে পারতাম। তোর কথা আমি রাখবো। প্রয়োজন হলে শকুনির ভূমিকা গ্রহণ করে গৌতম সেনের সোনার সংসার ভেঙে দুই টুকরো করে দেবো। তাই দিও দাদা। এই আমার কথার উপযুক্ত প্রমাণ তুই পাবি বোন। দাদা তোর একমাত্র ছেলের বোন। তোর সুখের জন্য পারি না এমন কোনো কাজ এই পৃথিবীতে নেই রে বোন, পৃথিবীতে নেই। হ্যাঁ হ্যাঁ, আলাদাই আমি হতে চাই। তখন দেখবো ওই দাদা বৌদির জন্য কত দরদ উঠলে ওঠে। দরদ আপনিই কেটে যাবে ছোট বউ। ছোটবেলা থেকে ও আমাদের অতি আপন করে দেখে এসেছে, তো তাই। থামো তুমি। তোমাদের মতো স্বামী স্ত্রী মিথ্যাবাদীর সঙ্গে কথা বলতে আমার ঘৃণা হয়। আমরা মিথ্যাবাদী নয়তো কি? আলমারি থেকে যেদিন পারুলের ফটো আর চিঠি আমি পেলাম, সেদিন তুমি কি বলেছিলে আমায়? শুধু তাই নয়, পারুলের সম্বন্ধে আমাকে বোঝাবার জন্য বৈঠকখানায় বসে যে কথাগুলো তোমরা আমার স্বামীকে শিখিয়েছিলে, আমি আড়াল থেকে কান পেতে সব শুনেছি। বলেছিলে না ছোট বউকে বলে দিও পারুল আমার বোন, মানে আমার দাদার শালি। তার সঙ্গে প্রায় আমাদের চিঠিপত্র আদান প্রদান হতো। হঠাৎ একটা গুরুতর অ্যাক্সিডেন্ট এসে মারা যাওয়ায় আমি এ কথা বলনি। কেমন বেশ তোমার স্বামীর দিব্যি খেয়ে বলা দেখিনি। ছোট বউয়ের কাছে ক্ষমা চেয়ে নাও বকুল। সত্যি আমাদেরই অপরাধ হয়েছে। আমরা ভেবেছিলাম কথাটা চেপে রাখতে পারলে ওদের মধ্যে সব মনোমালিন্য কেটে যাবে, কিন্তু ব্যাপারটা যেমন হিতে বিপরীত হয়ে দাঁড়াবে এ আমরা বুঝতেই পারিনি। তা তো বলবেন, সব কথা আমি যখন শুনেই ফেলেছি। শুনতে আমিও কিছু বাকি রাখিনি। কি শুনেছ? একটু আগে তোমার দাদার সঙ্গে তোমার যে আলোচনা হচ্ছিল, পাগল। ওকে তুমি জিজ্ঞাসা করে দেখো তো বৌদি, বাবার বাড়ি প্রশান্ত নামে ছেলেটির সঙ্গে ওর কিসের সম্পর্ক? আমি না হয় চরিত্রহীন, আমার দাদা বৌদি না হয় মিথ্যেবাদী। তুমি যদি এতই সতী শিরোমণি, তাহলে বিয়ের পর এখন তোমার বাবার বাড়ির ভালোবাসার নাগরকে ভুলতে পারোনি কেন? কেন একটু আগে তোমার দাদাকে বলছিলে আমার এই দেবতুল্য দাদা বৌদিকে এই সংসার থেকে আলাদা করে দেওয়ার কথা? উত্তম! ছোট, এই ছোট, আমরা আলাদা হয়ে গেলে তুমি সুখী হবে। হবা ভাই কি? এই তোমাদের জন্যই তো আমাকে আমল দেয় না। ছি নীলিমা, ছি। দাদা বৌদির মুখের ভাত দাঁড়িয়ে এই কথাটা বলতে তোমার বিবেকে এতটুকু বাঁধলো না? কেন বাঁধবে? অগ্নি সাক্ষী রেখে তুমি আমায় বউ করে ঘরে এনেছো। তোমার ভালোর জন্য সবকিছু বলবার অধিকার আমার আছে। ওগো আমার অগ্নি নারায়ণ সাক্ষী রেখে বিয়ে করাবো। এতদিন পরে তুমি এসেছো আমার ভালো করতে, কিন্তু একবার ভেবে দেখো তো, মায়ের সেবা যত্ন দিয়ে আমার এই বৌদি যদি ছোটবেলা থেকে আমাকে কোলে পেটে করে মানুষ না করতো, আমার দাদা যদি নিজের পড়া বন্ধ করে দিয়ে আমাকে লেখাপড়া না শেখাতো, তাহলে কি তুমি পারতে আমার গলায় মালা দিতে? পারতে এই বাড়িতে দাঁড়িয়ে আমার দাদা বৌদির বুকে আঘাত দিয়ে কথা বলতে? আরে হতভাগা! দাদা, তোকে আর বক্তৃতা দিতে হবে না। ঠিক আছে বৌমা, তুমি যখন বলছো আমরা না হয় এই সংসার থেকে আলাদাই হয়ে যাব। হে, তুমি কি বলছো? আমিও বলছি দিদি। তোমরা এই সংসার থেকে আলাদা হয়ে যাও, তাই না? আর আমিও বলছি তুমি ভালো করে কান খুলে শুনে নাও। প্রয়োজন হলে তোমাকে ত্যাগ করে আমি আমার এই রাম সীতার মতো দাদা বৌদির পদসেবা করে সারাটা জীবন কাটিয়ে দেব। তবু তোমার মুখে হাসি ফোটাতে আমি তাদের প্রাণে কোনোদিনও ব্যথা দিতে পারবো না।
আমার শেষ কথা। উপায় নেই নীলিমা, উপায় নেই। আমার এই দাদা বৌদি আমাকে মা বাবার স্নেহ ভালোবাসা দিয়ে সেই ছোট থেকে তিল তিল করে বড় করে তুলেছে। আর তুমি তুমি তোমার মায়া মন্ত্রে বশীভূত করে আমাকে আবার বড় থেকে ছোট করে দিতে চাইছো। তোমাদের উত্তম উত্তম হয়ে বেঁচে থাকতে চায় দাদা। হিংস্র দানবীর কথায় দেব দেবীকে নির্বাসনে পাঠিয়ে অধমের পরিচয় সে দিতে চায় না দাদা, কোনোদিন না, কিছুতেই না। তোমার কথায় তুমি রাগ করো না বৌমা, আমি তোমাকে কথা দিচ্ছি। না গো না, কথা তুমি দিও না। পাগলের কাছ থেকে আলাদা হয়ে আমি যে থাকতে পারবো না। শাশুড়ি মা যে মরার সময় ওকে আমার কোলে তুলে দিয়ে গেছে, বড় বউ, ওকে ওকে যে আমি বহু কষ্টে বড় করেছি গো। নিজে না খেয়ে ওকে আমি খাইয়েছি, অসুখে বিসুখে সারাটা রাত আমি জেগে কাটিয়েছি, ভগবানকে আমি ডেকেছি। আমি আমি যে ওকে কোলে নিয়ে ঘুম পাড়ানির গান গেয়েছি। আর আমি বুঝি কিছু করিনি? ভেবে দেখো তো, সেই ঝড়ের রাতের কথা, শো শো শব্দে বাতাস বইছে, কড় করে বাজ যাচ্ছে, চারিদিকের গাছপালা ভেঙে পড়ছে, একটা জনপ্রাণী বাড়ির বাইরে বেরোতে পারছে না। অথচ আমি শহরে ছুটে গেছি ওই অসুস্থ ভাইয়ের ওষুধ আনতে। যে বছর কলেরায় সারাটা গায়ে একেবারে উজাড় হয়ে গেল। চুপ করো ওগো, তুমি চুপ করো, আমার গায়ে কাটা দিচ্ছে। ফুল সবাই তোলে বড় বউ, কিন্তু গাছের গোড়ায় জল কজন ঢালে সেই খবর কেউ রাখে না। না রাখুক, তবু আমাদের বড় করা গাছের ছায়া ছেড়ে আমরা কোথাও যাব না গো। যেতে হবে বড় বউ, যেতে হবে। গাছ যখন ছোট ছিল তখন আমাদের অধিকারে ছিল, এখন সে বড় হয়েছে, আমাদের অধিকারও ফুরিয়ে গেছে। না, আজ আমার সেই ছোট্ট পাগলটি রয়ে গেছে। আজ আমি ভাত বেড়ে না দিলে সে ভাত খায় না, আমি জলে তুলে না দিলে সে স্নান করে না, আমি আয়না ধরে সামনে না দাঁড়ালে সে যে মাথায় চিরুনি দেয় না। আলাদা হয়ে গেলে তার সব কাজ কে করবে? কেন? আমি তো রয়েছি। হ্যাঁ হ্যাঁ, আজ থেকে ছোট বউ। ছোট বউ করবে তার বউয়ের কাজ, আর এই বড় বউ করবে তার মায়ের কাজ। দিদি, ছেলের কাছ থেকে মা কি দূরে সরে গিয়ে থাকতে পারে রে বোন? পারে না রে, কখনো পারে না। দিদির কথাগুলো শুনলেন তো? পাগল ছাড়া তার মুখে কোনো কথাই নেই। আর আপনার ভাইয়ের তো বউ দিবিনে একেবারে ত্রিভুবন অন্ধকার। আপনি বলুন তো দাদা, চোখের সামনে এসব কি সহ্য করা যায়? বকুলের একটু বেশি লাগারই কথা বৌমা, কারণ মা মারা যাওয়ার পর বাবাও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলেন। সেই থেকে ওই বকুল নিজের হাতে এই সংসারটাকে ফুলে ফলে সাজিয়ে রেখেছে। ওসব কথা বাদ দিন, দিদিকে কোনো রকম রাজি করিয়ে সেপারেট হতে পারেন কিনা তাই বলুন। আমি আপনার চেষ্টা করব বৌমা। চেষ্টা নয়, কথা দিন, নইলে আমি বিষ খেয়ে আত্মহত্যা করব। আর মরবার আগে এমন স্টেটমেন্ট পুলিশের কাছে লিখে দিয়ে যাব। না বৌমা, অমন আজে বাজে কাজ তুমি করে বসো না। আমি তোমাকে কথা দিচ্ছি বৌমা, এক সপ্তাহের মধ্যে এই সংসার থেকে আমরা আলাদা হয়ে যাব। একটা সপ্তাহ তো আমি না হয় মুখ বুঝেই থাকবো,
তবে দেখবো আপনার প্রতিশ্রুতির মূল্য কতখানি। কোথাওতে এলো বান জানিল না কেউ, নীড় ভেঙে দিয়ে গেল তীর ভাঙা ঢেউ। শত ডাকে ভগবান দিল না কো সাড়া, রলো না সম্বল কিছু অস্ত্র জল ছাড়া। এই যে গৌতম দা, শুনলাম তুমি নাকি নীলাকে কথা দিয়েছো। হ্যাঁ ভাই, দিয়েছি। আর কথা যখন দিয়েছি, আমার কথা তুমি রাখবে সে আমি জানি, তাই তো জোর গলায় নীলাকে বলেলাম এর সূর্য পশ্চিমে উঠতে পারে, কিন্তু ওর ভাসুরের কথা নড়চড় হবে না। ভগবানের কাছে সেই প্রার্থনাই করো তমাল ভাই। তোমার বোন, সে তো আমারও বোন, সেই বোনের দুঃখ লাঘব করতে আমি যেন কখনো পেছপা না হই, আমি যেন কখনো পেছপা না হই, কখনো পেছপা না হই। একমাত্র বোন আমার, আলাদা থাকলে সুখে থাকবে, অভাব অনটন পড়লে আমি সাহায্য করব। দুটো প্রাণী সারা জীবন ধরে খেলেও আমার সম্পত্তির এক কানা করিও কমবে না। কমবে দাদা, কমবে। ওই দেওয়ার বৌদির উৎকট ভালোবাসা এবার নিশ্চয়ই কমবে। সত্যি নীলা, তোর বুদ্ধির তারিফ করতে হয়। তোর ভাসুর ঠাকুরকে একেবারে পোশাক কুকুর বানিয়ে ফেলেছিস দেখছি। এই তো সবে শুরু দাদা, দেখবে একের পর এক আমি ওদের সবার দিমাগ ভাঙবো। আজ তাহলে আসি বোন, দিন 15 পরে এসে সব সমস্যার সমাধান করে দিয়ে যাব। না দাদা, এর একটা ফয়সালা না হওয়া পর্যন্ত তোমার বাড়ি যাওয়া চলবে না। একটা সপ্তাহ তো ও দেখতে দেখতেই কেটে যাবে। কিন্তু কুটুম্বের বাড়িতে এতদিন থাকা, 100 বার থাকবে, 1000 বার থাকবে। এমনি এমনি তো আর বোনের বিয়ে দাওনি, নগদ 50,000 টাকা বরপণ দিয়েছো। তার উপর আসবাবপত্র যা দিয়েছো, এরা তা বাপের জন্ম দেখেনি। অবশ্য ঠিক। না, তা মোটেই ঠিক নয় তামাল বাবু। বাবার প্রতিশ্রুতি দেওয়া না থাকলে টাকার আসবাবপত্র আমার ঘর ভরিয়ে দিলেও তোমার এই ডাইনি বোনের গলা আমি কিছুতে মালা পরাতাম না। তা দেবে কেন? ওই পারুল বেলা ছিল যে। ওই পাপ মুখে তুমি পারুলের নাম উচ্চারণ করবে না। তার সঙ্গে তোমার আকাশ পাতাল ব্যবধান। সে স্বর্গের পারিজাত, আর তুমি নরকের ঘৃণ্য প্রেমিকীট। সে অমৃত ললনা, আর তুমি কাল ভুজঙ্গিনী। তোমারই সুখের জন্য এত বড় ত্যাগ স্বীকার করলো, আর তুমি তারই জন্য আমাদের সোনার সংসারটাকে বিষের ধোঁয়ায় ভরে দিতে চাইছো। কার সামনে দাঁড়িয়ে কাকে বলছো? একবার ভেবে দেখো। ভেবে দেখলাম এই যে একজন স্বার্থপর ভদ্রলোকের সামনে দাঁড়িয়ে তারই হিংসুটে মুখরা বোনকে তিরস্কার করছে গৌতম সেনের ভাই উত্তম সেন।